কেন কারোর আত্মহত্যা করতে ইচ্ছে করে? ডিপ্রেশন কি বাধ্য করে চরম কোনো সিদ্ধান্ত নিতে? মনের ভিতরে যে ঘরগুলো রয়েছে তাতে আলো পড়ে না অধিকাংশ সময়, বোঝাও যায় না কার ঘরে কতটা অন্ধকার জমে রয়েছে। রোশনির যেমন সেদিন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করেছিল, পারমিতা, পৃথা, শ্রমণা, অর্ণাও বুঝতে পারছে না। রোশনির বলা কথাগুলো বিঁধেছে ওদের মনে। রোশনি বলল, জানিস, ওই রাতে আত্মহত্যা করতে ইচ্ছে করছিল আমার। মনের ভিতর ভয়ঙ্কর তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল মেন্টাল ব্যালেন্সটাই হারিয়ে ফেলব। ওই রাতের ঘটনা এতটা শক দিয়েছিল আমাকে যে দিনের বেলাতেও ভয়ে ভয়ে থাকতাম। রাত হলে অজানা আতঙ্ক ঘিরে ধরত। মনে হতো আমি ঘুমোলে কিছু একটা ঘটবে, কেউ দূর থেকে আমার উপর নজর রাখছে, আমি ঘুমোলেই বিপত্তি। পরের 2 দিন কিচ্ছু ঘটল না, কিন্তু আমি ওই 2 রাত চোখের পাতা এক করতে পারিনি। খারাপ কিছু না ঘটায় একটু স্বস্তি পেয়েছিলাম। যে আমার সঙ্গে এই অমানবিক কাজ করেছে সে হয়তো নিজের ভুল বুঝেছে, হয়তো দয়া হয়েছে তার, পরিবারের মেয়েকে আর অপদস্থ করতে চাইছে না, কিংবা সেও হয়তো ভয় পেয়েছে। আমি কি আর জানতাম যা হয়েছে তার চেয়ে আরো বড় কিছু অপেক্ষা করছে আমার জন্য অপেক্ষা করে রয়েছে আরো খারাপ কিছু। ওই জানোয়ার সবে তার প্রথম থাবা বসিয়েছে, রক্তের স্বাদ পেয়ে সে আবার আসবে। 3য় রাতে আবার ঘটল একই ঘটনা। প্রথম রাতের ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু এবার আমি ডিপ্রেশনে চলে গেলাম। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লাম। খিদে, ঘুম কিছুই আর রইল না। পড়াশোনাও ভালো লাগে না। বই নিয়ে বসে আছি, কিন্তু একটা শব্দও মাথায় ঢুকছে না। একটা অজানা ভয় ধীরে ধীরে গ্রাস করে ফেলছে আমাকে, কিন্তু কাউকে ঘটনাটা বলে উঠতে পারছি না। কি বলবো? কে করছে তাই তো জানি না। যে এটা করছে সে কাল জোর করে অন্য কিছু করবে না, তার নিশ্চয়তা কোথায়? আমাদের জয়েন্ট ফ্যামিলি। একতলায় মোট 4টে ঘর। আমার পড়ার সুবিধের জন্য বারান্দার একটা কোণ ঘিরে টেম্পোরারি রিডিং রুম করে দিয়েছিল বাবা। রাতের পড়া শেষ করে ওখানেই একটা ক্যাম্প খাটে শুয়ে পড়তাম। টেম্পোরারি ঘর, দরজা ছিল না, পর্দা দিয়ে ঘেরা থাকতো জায়গাটা। জেঠু, বাবা, 2 কাকা আর আমার ভাইকে ধরলে বাড়িতে 5 জন পুরুষ। ভাইদের বয়স তখন 10। ফুটফুটে একটা বাচ্চা ছেলে। জেঠু বালুরঘাটে চাকরি করেন। জেঠিমা 2 মেয়েকে নিয়ে থাকে ওই বাড়িতে। 2 কাকা অবিবাহিত তখনও। তার মানে ওদের কেউ একজন এমন কাজ করছে আমার সঙ্গে। প্রচন্ড ঘৃণা হলো 2 কাকার ওপর। মনে মনে ঠিক করলাম, যেই হোক না কেন তাকে চরম শাস্তি দেব। এসব ক্ষেত্রে মেয়েরা একটাই পথ বেছে নেয়, আমি তাই করলাম। নিজের আত্মরক্ষার পথ নিজেই বেছে নিলাম। তখন মানসিকভাবে আমি এতটাই ভেঙে গিয়েছি যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। ঠিক করছি না ভুল কোনো ধারণাই ছিল না। শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। আমার রিডিং রুমে পর্দা সরিয়ে ঢুকতে হতো। ঢুকেই আমার ক্যাম্প খাট, ওটা ছাড়িয়ে আমার পড়ার টেবিল। তার মানে যে এসেছিল সে ঘরে ঢুকতেই আমার নাগাল পেয়ে যাচ্ছে। নিজেকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে অনেক ভাবলাম। অবশেষে একটা উপায় মাথায় এলো। ফিজিক্স আমার পছন্দের সাবজেক্ট ছিল। টুকটাক ইলেকট্রিকের কাজ জানতাম। ভোর রাতে শোয়ার আগে তামার সরু তার দিয়ে একটা বেড়া মতো তৈরি করলাম। আমার ক্যাম্প খাটের ঠিক সামনে এক্সটেনশন পয়েন্ট থেকে টেবিল ফ্যান চলত। তার একটা পয়েন্টের সঙ্গে তারের অন্য প্রান্তটা জুড়ে দিলাম। অন্ধকারে যেই ঢুকবে সে ওই সরু তামার তার দেখতে পাবে না। ইলেকট্রিকের তার ছুঁলেই বিদ্যুৎপৃষ্ঠ। আচমকা ঘটবে ঘটনাটা, হাতে নাতে ধরা পড়ে যাবে অপরাধী। বাবা মাকে তখন সবটা খুলে বলবো, না হলে ওদেরও বিশ্বাস করানো যাবে না।
আমি সে রাতে সজাগ থাকলাম, আলো নিভিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। অনেকক্ষণ জেগে আছি, কিন্তু কেউ এলো না। ভোরের আলো আর কিছু পরেই ফুটবে। আমার অবসন্ন শরীর তখন একটু একটু করে ঢলে পড়ছিল ঘুমে। এমন সময় বাচ্চার গলার একটা প্রবল আত্মচিৎকার শুনতে পেলাম। ধড়ফড় করে উঠে দেখলাম আমার আমার ছোট ভাইটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। ওর মুখ দিয়ে ক্যাঁজলা উঠছে, নীল হয়ে গিয়েছে ছোট্ট শরীর। ভাই ভাই অনেক সময় ভোর রাতে আমার কাছে এসে শুতো। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সেটা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। ওই একটা সামান্য ভুলই এত বড় ক্ষতি করে দিল। ভাইকে ওভাবে পড়ে থাকতে দেখে অসহায় গলায় চিৎকার করে উঠলাম। আমার আর্তনাদে ঘুম ভেঙে গেল সারা বাড়ির। সবাই ছুটে এলো। ভাইকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বেশ কয়েকদিন জমে মানুষে টানাটানি চলল, তাও ভাইকে বাঁচানো গেল না। আমাকে নিঃস্ব ও অপরাধী করে চিরকালের জন্য চলে গেল ছোট্ট ভাইটা। ও আমার খুব প্রিয় ছিল। ছোট ছোট দুটো হাতে যখন গলা জড়িয়ে ধরতো, আমাকে আদর করত, কি যে ভালো লাগতো বলে বোঝাতে পারবো না। আমার ভালোবাসা আদরের ভাইটা চলে গেল, আর তার জন্য দায়ী আমি, শুধু আমি। এই ঘটনাটা প্রবলভাবে ধাক্কা দিয়েছিল আমাদের পরিবারকে। শোকে মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। বাবা ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারেনি, কথা বলা কমিয়ে দিয়েছিল। বুঝতে পারছিলাম মা বাবা দুজনেই ডিপ্রেশনে তলিয়ে যাচ্ছে, কিন্তু দর্শক হয়ে দেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দিন রাত ভাইয়ের জন্য আমি কাঁদতাম, কিন্তু সে চোখের জল মোছানোর কেউ নেই। ভাইয়ের মৃত্যু পুরো পরিবারটাকে তছনছ করে দিল। দুই কাকা চাকরি নিয়ে বাইরে চলে যায়। তারপর বাড়ির লোকজন অবশ্য ওটাকে দুর্ঘটনাই ভাবল। আমিও খুলে বলার মতো অবস্থায় ছিলাম না। বললেও কি শোনা হতো আমার কথা? মনে হয় না। আমি তখন অপরাধী হয়ে যেতাম। একটা বাচ্চাকে খুন করার জন্য অপরাধী হিসেবে দেখত সবাই। ভাইয়ের চিৎকার শুনে আমি তামার তারটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছিলাম, তাই ব্যাপারটা বুঝতে পারেনি কেউ। আমার উপরেও কোপ পড়েনি। কিন্তু যে আসল অপরাধী, যার জন্য ভাইটা পর্যন্ত মারা গেল, তাকে শাস্তি দেওয়া গেল না। আসল অপরাধী যে কে তা জানতে পারলাম না। আমি শুধু ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে রয়ে গেলাম। সে কিন্তু বেঁচে গেল। চিরকাল অপরাধী থেকে গেলাম। এমন একটা অপরাধ যা কোনোদিন স্বীকারও করতে পারবো না। যদি করি, যদি সব খুলেও বলি, আমার বাবা মা পরিবারের লোকজন বলবে সত্যিটা লুকোনোর জন্য আমি কোনো অন্য অজুহাত খাড়া করতে চাইছি। আজও আমার খারাপ লাগে ভাইটার জন্য। বেঁচে থাকলে আজ বছর 30 বয়স হতো। ও বেঁচে থাকলে ঠিক দিদির পাশে থাকতো। এই পৃথিবীতে দিদিকে নিশ্চয় একা করে দিত না।